তোমার চারপাশে নীরবতা, কিন্তু ভেতরে ভাসছে এক অদৃশ্য তরঙ্গ। ফিল দ্য ফেয়ার, রাইড দ্য ওয়েভ। এটা ভূত ওয়েভ, ভয় যেখানে থামে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রান্ত চৌধুরী আপনাদের সাথে আছি। আপনারা শুনছেন ভূত ওয়েভ, আর এপিসোড নাম্বার হচ্ছে 17। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে জমিদার বাড়ির অশরীরী চিৎকার। যাই হোক বন্ধুরা, দীর্ঘ এক সপ্তাহ পর আপনাদের মাঝে আরও একটি নতুন গা ছমছমে হরর একটি এপিসোড নিয়ে হাজির হলাম। আর আপনারাও যারা নিয়মিত আমাদের এই এপিসোডগুলো শুনছেন, আমি জানি তারা অনেক অপেক্ষায় ছিলেন। যাই হোক, আর কথা না বলে চলুন আমরা আজকে চমৎকার একটি গল্প আপনাদের জন্য আমরা তৈরি করেছি, সেটা এখন শুরু করা যাক। চাঁদের আলোয় ঢাকা পুরো রাত। দূর থেকে জোনাকির মতো আলো ঝিকমিক করছে, মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। একটা পুরনো পাকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে তিনজন ছেলে, রাহাত, নাফিস আর সাগর। তারা তিনজনই ইউটিউবের জন্য হরর এক্সপ্লোরেশন করে। আজ তাদের গন্তব্য রায়চৌধুরী জমিদার বাড়ি। শোনা যায় এই বাড়িটায় এক সময় প্রতিদিন সন্ধ্যা নামলেই করিডোরে কারো চিৎকার ভেসে আসে। কেউ বলেছে সেটা জমিদার রানীর, কেউ বলেছে ওটা নাকি তার কন্যা আত্মা। রাহাত টর্চ জ্বালিয়ে বলল, ভাই, এই বাড়িটার সামনে আসলেই একটা ঠান্ডা হাওয়া লাগে, বুঝছিস? নাফিস হাসলো, ভয় পাবি না, রেকর্ড চলুক, এটাই আমাদের কন্টেন্ট। তারা এই বলে বাড়ির ভেতরে প্রবেশ করল। তারা বাড়ির বিশাল লোহার গেট ঠেলে যখন ভিতরে ঢুকলো, তখন তারা একটা অস্বাভাবিক একটা আওয়াজ তাদের কানে শুনতে পেল। এরকম একটা শব্দ শুনতে পেল প্রথমে। বাড়িটার ভেতরটা অন্ধকার ছিল। ছাদের এক কোণা থেকে ঝুলে আছে মাকড়সার জাল। দেয়ালে পুরনো প্রতিকৃতি, এক বৃদ্ধ জমিদার, পাশে এক সুন্দরী তরুণী, চোখে এক অদ্ভুত দৃষ্টি। রাহাত টর্চ মেরে ছবিটার দিকে তাকাতেই বলল, ভাই, ছবিটার চোখটা যেন নড়ে উঠল না। সাগর বলল, চুপ কর, মনোযোগ দিয়ে দেখ। দুজনই টের পেল ছবিটার চোখ সত্যি যেন একটু ঘুরে গেছে, ওদের দিকেই তাকিয়ে আছে। তারা এগিয়ে গেল নিচতলার বড় হল ঘরে। সেখানে একটা পুরনো পিয়ানো ধুলো জমে আছে, তবুও একটা নোট যেন বাজলো হঠাৎ। টিং! কে বাজালো এটা? রাহাতের গলা কেঁপে উঠল। কেউ নেই, তবুও পিয়ানোটা আবার বাজলো। এরকম শব্দে বাজতে লাগলো। এমন সময় উপরের দিক থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো, আমার মেয়ে কোথায়, আমার মেয়ে? এরকম একটা কথার শব্দ তারা শুনতে পেল। সবাই স্থির। শব্দটা আসছে উপরের তলা থেকে, যেখানে বহু বছর আগে রানী আত্মহত্যা করেছিল। তারা সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সিঁড়ির মাথায় এক ফ্রেমে লেখা, রায়চৌধুরী পরিবারের নিষিদ্ধ কক্ষ। দরজার সামনে গিয়ে দেখল কোনো তালা নেই, শুধু খোলা কপাট। ভেতরে ঢুকতেই মাটিতে পড়ে থাকা এক পুরনো ডায়েরি। নাফিস সেটা খুলে পড়তে লাগলো। আজও ওরা ওকে ফিরিয়ে আনতে পারল না। আমি ওর অপেক্ষায় আছি। ও রাতের শেষে যদিও না ফেরে, আমিও থাকবো না। এখানেই লেখা থেমে গেছে।
জানালার পর্দা জোরে উড়ে উঠল। বাতাসের শব্দে এক নারী কণ্ঠ চিৎকার করলো, ওকে ফিরিয়ে দাও, ওকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও। রাহাত চেঁচিয়ে উঠল, চলো ভাই, চলো চলো, এখান থেকে চলো। তারা নিচে নামতে গিয়ে দেখলো দরজাটা বন্ধ। বাইরের আলো নিভে গেছে। টর্চের আলো জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। এমন সময় পিছন থেকে কেউ ফিস ফিস করে বলল, সবাই ঘুরে তাকাতেই দেখল সাদা পোশাক পরা এক নারী। তার মুখে রক্তের দাগ, চোখ ফেটে রক্ত পড়ছে। সে ধীরে ধীরে এগিয়ে এলো। রাহাত কাঁপতে কাঁপতে বলল, আমরা দুঃখিত, আমরা দুঃখিত, আমরা চলে যাচ্ছি। কিন্তু মহিলার ঠোঁট নড়ল না। তবুও শব্দটা স্পষ্ট শোনা গেল, কানে কেউ ফিরেছে, আরে না। হঠাৎ এক প্রবল ঝড় এলো, দরজাটা খুলে গেল। তারা প্রাণপণ দৌড়ে বাইরে এলো। বাইরে এসে দেখলো সকাল হয়ে গেছে, কিন্তু বাড়ির গেট আবার তালাবদ্ধ। নাফিস অবাক হয়ে বলল, ভাই, আমরা ভেতরে গেলাম কিভাবে? রাহাত কাঁপা কাঁপা ফোন করল। দুঃখিত, কাঁপা কাঁপা হাতে ফোন করল। রেকর্ডিং চলছে, কিন্তু শুধু শব্দ শোনা যাচ্ছে, আমার মেয়ে, আমার মেয়ে। এরকম শব্দ আসতে লাগলো ভিডিও থেকে, কিন্তু ভিডিওর মধ্যে কোনো ফুটেজ নেই। স্ক্রিনটা একদম অন্ধকার। কয়েকদিন পর খবরের কাগজে বের হলো, রায়চৌধুরী জমিদার বাড়ির সামনে 3 যুবক অজ্ঞান অবস্থায় উদ্ধার। একজন মানবিক ভারসাম্য হারিয়েছে। শেষে শুধু একটা লাইন লেখা ছিল, রাত নামলেই আবার সেই চিৎকার শোনা যায়, আমার মেয়ে। কিন্তু এই চিৎকার এবার শুধু শব্দ নয়, পুরো গ্রাম জুড়ে আতঙ্কের প্রতিধ্বনি হয়ে উঠল। রায়চৌধুরী জমিদার বাড়ির আশেপাশের মানুষজন রাতের পর বাইরে বের হওয়া বন্ধ করে দিল। গরু, বাছুর, মুরগি, এমনকি গ্রামের কুকুর পর্যন্ত ওই বাড়ির দিকে তাকিয়ে কাঁদতে শুরু করত। একদিন গ্রামের এক তান্ত্রিক কালাচাঁদ, বটতলার ওঝা, সাহস করে ঘোষণা দিল, এই বাড়ির অশরীরী আত্মা শান্ত না করলে গোটা গ্রাম বিপদে পড়বে। ওর মেয়ের আত্মা এখনো আটকে আছে এই মাটির নিচে। পরের দিন রাতে ওঝা, রাহাত আর 2 গ্রামের লোক গেল বাড়িটার মধ্যে। হাতে ধূপ, কলা পাতা, প্রদীপ আর এক বোতল গঙ্গা জল নিয়ে তারা পা রাখল উঠোনে। চাঁদের আলোয় তখন বাড়িটার ছায়া পড়ে। দুঃখিত, চাঁদের আলোয় তখন বাড়িটার ছায়া পড়ে আছে মাটিতে, কিন্তু ছায়াটা অদ্ভুতভাবে নড়ছে, যেন বাড়িটা নিজেই শ্বাস নিচ্ছে। ওঝা মন্ত্র পড়তে শুরু করলো, এরকম মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ কোথা থেকে এক ঠান্ডা বাতাস বইল, প্রদীপ নিভে গেল। চারপাশে যেন কেউ হাঁটছে, পায়ের শব্দ। রাহাত টর্চ জ্বালাতেই দেখল ওদের পেছনে দাঁড়িয়ে আছে সেই রানী। তার সাদা পোশাক বাতাসে উড়ছে, চোখ দুটো জল জল করছে। রানীর গলা ফাটানো চিৎকার, ওর কাপড় খুলে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও। ওঝা কাঁপতে কাঁপতে বলল, মা, আমরা তোমার মেয়েকে মুক্তি দেব, তুমি শান্ত হও, শান্ত হও। হঠাৎ করেই বাড়ির মেঝে ফেটে গেল।
সেটা খোলার আগেই এক অজানা আগুনের শিখা বেরিয়ে এলো, ধাউ ধাউ করে জ্বলতে লাগলো। আর সবার চোখের সামনে দেখা গেল এক ছোট্ট মেয়ের কঙ্কাল, গলায় এখনো সেই লাল ফিতাটা বাঁধা। রানীর আত্মা কেঁপে উঠল, যেন বছরের পর বছর জমে থাকা যন্ত্রণা একসাথে বেরিয়ে। সে কঙ্কালের দিকে হাত বাড়িয়ে ফিস ফিস করে বলল, আমার মেয়ে, আমার মেয়ে। তারপর ধীরে ধীরে সেই আলোর শিখার সাথে রানীর দেহটা মিশে গেল। পরের দিন সকাল, বাড়িটা একদম শান্ত। পাখির ডাক শোনা যাচ্ছে, বাতাসে আর কোনো ঠান্ডা ছোঁয়া নেই। রাত ক্লান্ত চোখে বলল, শেষ পর্যন্ত তাটা শান্তি পেল। ওঝা মাথা নেড়ে বলল, হ্যাঁ শান্তি পেল ঠিকই, কিন্তু ওই বাড়িটা কখনো খালি থাকবে না। ওখানে এখন মা মেয়ে দুজনেই আছে, তবে শান্ত আত্মা হয়ে। রাত মৃদু হেসে বলল, হয়তো ওরাও চায় কেউ যেন ভুলে না যায় তাদের কাহিনী। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। 1 মাস পর আবার রাতে হঠাৎ রায়চৌধুরী বাড়ির আশেপাশের গ্রামে শোনা গেল পরিচিত সেই শব্দ, পিয়ানোর শব্দ। পুরনো পিয়ানো যেন আবার বেজে উঠছে, আর তার সাথে ভেসে এলো দুটি কণ্ঠস্বর, একজন নারীর আর এক ছোট্ট মেয়ে। আমার মেয়ে, মা, এরকম শব্দ আসতে লাগলো। এই ছিল আমাদের আজকের গল্প। আশা করছি আপনাদের আজকের গল্পটি অনেক ভালো লেগেছে। পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে গল্পটি। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ভয় জাগানো গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের গল্পগুলো সম্পূর্ণ কাল্পনিক। ভবিষ্যতে আমরা সত্য ঘটনা অবলম্বনে আমাদের গল্পগুলো নির্মাণ করব আশা করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।